ফিদেল কাস্ট্রোর মৃত্যুতে কিউবা জুড়ে এখন শোক, চলছে শেষকৃত্যের প্রস্তুতি। রাজধানী হাভানার রেভলিউশন স্কয়ারে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ। 4 ডিসেম্বরে সেখানে বিপ্লবী নেতাকে শেষ শ্রদ্ধা জানাবেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা। স্বাগত রাত 9টা বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছি আমি গাজী মহুয়া। খেলার মাঠের হার জিত এবং আনন্দ বেদনার সবশেষ খবর জানাচ্ছি আমি রুবাই ইফতেখার। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ভেজাল প্যারাসিটামলের মামলায় সব আসামি খালাস, তদন্ত কর্মকর্তার অযোগ্যতা নিয়ে ক্ষুব্ধ আদালত। শিক্ষক সহ 2 জনের মৃত্যুর পর ফুলবাড়িয়ায় অনির্দিষ্টকালের 144 ধারা, পুলিশের মামলায় আসামি 700। বিপিএল ক্রিকেটে আবারও লো স্কোরিং ম্যাচ, রংপুরের সামনে রাজশাহীর 129 রানের চ্যালেঞ্জ। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠাতে পারেন। মতামত পাঠানোর বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে এসএসসি। মতামত পাঠাবেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। ভেজাল প্যারাসিটামলে শিশু মৃত্যুর ঘটনায় 7 বছর আগে রিড ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে করা মামলায় 5 আসামির সবাইকে খালাস দিয়েছে আদালত। ঢাকার ঔষধ আদালতের বিচারক আতোয়ার রহমান সোমবার এ রায় দেন। বিচারক বলেন, মামলার বাদী ও তদন্ত কর্মকর্তার অযোগ্যতা ও অদক্ষতার কারণেই অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। 2009 সালের জুন থেকে আগস্ট এই 3 মাসে রিড ফার্মার প্যারাসিটামল সিরাপ খেয়ে 28 শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে। সে বছরের 10ই আগস্ট প্রতিষ্ঠানটির মালিকসহ 5 জনকে আসামি করে মামলা হয় ঢাকার ঔষধ আদালতে। সেদিনই আসামিদের ধরতে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। এজাহারে বলা হয়, শিশু মৃত্যুর জন্য দায়ী রিড ফার্মার প্যারাসিটামলে বিষাক্ত উপাদান। 7 বছর পর সোমবার মামলার রায় দেন আদালত। খালাস পান রিড ফার্মার মালিক মিজানুর রহমান, তার স্ত্রী পরিচালক শিউলি রহমান, পরিচালক আব্দুল গনি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও এনামুল হক। তবে রায়ের পর্যবেক্ষণে আদালত বলছে, মামলার বাদী ও তদন্ত কর্মকর্তার অযোগ্যতা ও অদক্ষতার কারণে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। বিজ্ঞ মনে করেন যে সেই প্রক্রিয়ায় জব্দ করা হয়নি আলামত, এই জন্য তিনি এই মামলা থেকে আসামিদেরকে অব্যাহতি দিয়েছেন। তবে মামলার আলামত হিসেবে জব্দ করা প্যারাসিটামল রিড ফার্মার নয় বলে দাবি করছেন আসামি পক্ষের আইনজীবী। রিড ফার্মার মালিকের বিরুদ্ধে যে মামলাটা আনয়ন করা হয়, সেই মামলায় এই ঔষধগুলা রিড ফার্মার কাছ থেকে উদ্ধার করা হয়। মামলার এজাহারে বলা হয়েছিল, রিড ফার্মার প্যারাসিটামলে বিষাক্ত উপাদানের কারণেই শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু তদন্ত কর্মকর্তা আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে বলেন, ওই প্যারাসিটামলে ডাইইথিলিন গ্লাইকল পাওয়া যায়নি, তবে ওই ওষুধ ছিল নিম্নমানের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওষুধ নিম্নমানের ছিল এটা প্রমাণ করতে পেরেছে, কিন্তু তদন্তের এমনই গাফিলাতি, সেই যে ওষুধ খেয়ে মারা গিয়েছে 28 জন শিশু 3 মাসের ব্যবধানে, সেই ওষুধটা, সেই প্যারাসিটামলটা রিড ফার্মার ছিল কিনা সেটা প্রমাণ করতে পারেনি। এটা আসলে বিচারক যে ক্ষোভ প্রকাশ করেছে তদন্তের গাফিলতিতে, নিশ্চয়ই এটা অনেক বড় একটা ফাঁক। যদি আসলেই রিড ফার্মার ওষুধ না খেয়ে মারা যায়, তাহলে ওই 28 শিশু কি কারণে মারা গিয়েছিল? নরমাল ডেথ হলে সেটাও বলতে হবে। আমরা জানি সাধারণত খুব ছোটখাটো সমস্যায় প্যারাসিটামল সাজেস্ট করেন আমাদের এখানে ডাক্তাররা। কি কারণে হয়েছিল এখন তাহলে ওভার দ্য কাউন্টার টাইপের ওষুধ, এবং সেইটা যেহেতু খেয়ে এরকম অবস্থা হয়েছে, তবে এটা অবশ্যই মানে গ্রহণযোগ্য না। সহজ কথা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 28 জন শিশু মারা গিয়েছে এবং এই ঘটনাটিতে শুধুমাত্র তদন্তের গাফিলতির জন্য প্রমাণ করা যাবে না। এইটি তদন্ত প্রক্রিয়াও অনেক বড়, এটি তদন্ত করেছে, সেটা আর ভেটিং করেছে নানানভাবে। তারপরও একটা জিনিস আমিও বলতে চাই অন্য কারণে, সেটা হচ্ছে যদি একজন বিচারক তার কনসেন্সের কাছে মনে হয় যে এখানে অপরাধ হয়েছে, উচ্চ আদালতের
সিদ্ধান্ত আছে সেক্ষেত্রে কিন্তু বিচারক শাস্তি দিতে পারেন। আমি জানি না এই জিনিসগুলির অবশ্যই চর্চা হওয়া প্রয়োজন, কারণ এইটা অনেক সময় দেখা যায় যে আসামিরা এত বেশি শক্তিশালী থাকে সেইখানে কিন্তু বিচারককে এই দায়িত্বটা নিতে হয়। তিনি তার কনসেন্স থেকে যদি মনে হয় কোনো একজন সাক্ষীর সাক্ষ্য তার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে, বিশ্বাসযোগ্য মনে হয়েছে, তিনি এই মামলায় রায় দিতে পারেন। এটি বাংলাদেশের উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে, ফলে এটার জন্য আমাদের বাইরে যেতে হবে না। কিন্তু আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা থেকে বিচারকরা শুধুমাত্র আইনের মধ্যে যদি গণ্ডীভূত হয়ে থাকে তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। সেখানে তাদেরকে আরেকটু বেশি ট্রাভেল করতে হবে। আমি মানছি, কারণ যেখানে বলছেন বিচারক যে আসলে ওষুধগুলো নিম্নমানের ছিল এবং ডেফিনেটলি মেয়াদ টেকনিক্যাল কারণ এখানে কিন্তু বিচারটা হয় না। আমরা যতটুকু দেখতে পাচ্ছি এটা পুরো পূর্ণাঙ্গ রায় যখন আমরা পাবো তখন হয়তো এটা আরেকটু ভালো বলতে পারবো, কিন্তু ইনস্ট্যান্টলি আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে আসলে বিচারক শুধুমাত্র তদন্তের উপরে দায়টা চাপিয়ে দিয়েছেন, সেটা যথেষ্ট না। বাংলাদেশের বিচার ব্যবস্থা এগুলি এখন ভাবতে হবে, কারণ আমাদের এখানে সাক্ষী আনা, উপস্থাপন করা এগুলি অনেক জটিল হয়ে গেছে। সেই 28টি শিশু মারা গিয়েছিল, তাদের পরিবার এবং অভিভাবক তারা কি ভাবছেন জানি না, তবে রিট ফার্মার মালিক আবার নতুন করে ক্ষতিপূরণ মামলা করা যায় কিনা তার ব্যবসায় ক্ষতি হয়েছে সেই চিন্তা করছেন। এবং জাহিদ, আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে প্যারাসিটামল খেয়ে শিশু মৃত্যুর ঘটনাটা কিন্তু বাংলাদেশে নতুন না। জাহিদ, যদি আপনার মনে থাকে 90-এর দশকে দুবার এরকম একটি আমার সামনে রয়েছে বিসিআই বাংলাদেশ এবং আরেকটা ছিল অ্যাড ফ্লেম ফার্মাসিউটিক্যালস, এবং দুবারই কিন্তু 50-এর অধিক শিশুর মৃত্যুর কারণ ঘটিয়েছিল এই প্যারাসিটামল সিরাপ। যাই হোক, আমরা এবারে এই প্রসঙ্গে একটা কথা বলা দরকার, না আমাদেরও কিন্তু দায়িত্ব আছে। ওয়ার্ল্ড বগনোভিচের একটা রিপোর্ট আছে যেটা আপনার নিউ ইয়র্ক টাইমসে, তিনি কিন্তু দেখেছেন যে বাংলাদেশকে ব্যবহার করে এমনকি এই ওষুধগুলি 90-এর দশকে এবং 2000 সালেরও পরে বিভিন্ন সময়ে লাতিন আমেরিকায় গেছে, সেসব দেশে শিশু মৃত্যুর কারণ হয়েছে। কিন্তু আমরা এই জিনিসগুলো আমাদের দেশে ভালো ওষুধ রপ্তানিরও অনেক নজির আছে। আমরা আশা করছি এই বিষয়গুলো প্রশাসন এবং যারা কনসার্ন তারা খেয়াল করবেন। যাই হোক, অন্যান্য কিছু খবর জানিয়ে দিচ্ছি। রাষ্ট্রদ্রোহ ও সেনা উস্কানির 2 মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস.কে. সিনহা সহ 4 বিচারকের বেঞ্চ এই আদেশ দিয়েছেন। পুলিশের প্রতিবেদন না দেয়া পর্যন্ত জামিন বহাল থাকবে বলে আদেশে জানানো হয়েছে। জামিনের জন্য মান্নাকে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে আপিল বিভাগ। মান্নার আইনজীবী ইদ্রিসুর রহমান জানিয়েছেন তার মুক্তি পেতে এখন আর আইনি বাধা নেই। 10 নভেম্বর সেনা উস্কানির মামলায় মান্নাকে জামিন দেয় হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ 2 মামলার জামিন স্থগিত চেয়ে আবেদন করে। শুনানি শেষে আপিল বিভাগ মান্নার জামিন বহাল রেখেছে। বাংলাদেশের ধৈর্য ও ক্ষমতা সঙ্গে রোহিঙ্গা ইস্যু মোকাবেলা করছে বলে মনে করেন বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত যুক্তরাষ্ট্র চায় বলেও জানিয়েছেন তিনি। বিকেলে ডিক্যাবের এক আলোচনা সভায় একথা জানান বার্নিকাট। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে আবারও জানালেন মার্কিন রাষ্ট্রদূত। বলেন, প্রশাসনে রদবদল হলেও দেশটির রাষ্ট্র ও জাতীয় মনোভাবে কোনো পরিবর্তন আসেনি। স্বাগত বক্তব্য শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন বার্নিকাট। রোহিঙ্গা প্রসঙ্গে তিনি জানান, সংকট মোকাবেলায় মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র। রাখাইন রাজ্যে যে সহিংসতা চলছে তার নিন্দা জানিয়েছে। একটি আনুষ্ঠানিক তদন্তের আহ্বান জানানো হয়েছে। আমরা ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। রোহিঙ্গা ইস্যুতে খুব ধৈর্য ও দক্ষতার সাথে বার্মা সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা বাংলাদেশের পাশে আছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হবে বার্মার উপর চাপ প্রয়োগ করা। জাতীয় নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জরুরি একটি শক্তিশালী নির্বাচন কমিশন। সে লক্ষ্যে একটি নির্দলীয় কমিশন গঠনের উপরও জোর দেন বার্নিকাট। আমরা একটি স্বাধীন, শক্তিশালী ও নির্দলীয় নির্বাচন কমিশন দেখতে চাই, যারা এখন থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত এমন পদক্ষেপ নেবে যেন যারা ভোট দিতে চায় তারা যেন ভোট দিতে আসতে পারে, আর যে ভোট পড়বে তার গণনা যেন নিশ্চিত হয়। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে মুসলিম অভিবাসীদের বের করে দেয়া প্রসঙ্গে বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন সংক্রান্ত আইন ধর্ম, বর্ণ ও জাতি বৈষম্যহীন, আর সে কারণেই মুসলমানদের আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ফুলবাড়িয়ায় পুলিশের সঙ্গে শিক্ষক শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত 500 থেকে 700 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এতে এখন পর্যন্ত আটক হয়েছে 4 জন। এদিকে এই ঘটনার পর এলাকায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে প্রশাসন। চাপা উত্তেজনা ফুলবাড়িয়ার পৌর এলাকায়। সোমবার সকাল থেকেই টহল দিচ্ছেন পুলিশ ও র্যাব সদস্যরা। গত কদিনের সংঘর্ষের জেরে 144 ধারা জারি করেছে প্রশাসন। ভাঙচুর যাতে না হয় এবং এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে না হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেই জন্য 144 ধারা জারি করা হয়েছে। আন্দোলনকারীদের দাবি, সংঘর্ষে নিহত শিক্ষকের মরদেহ কলেজ ক্যাম্পাসে আনতে বাধা দিয়েছে পুলিশ। ক্যাম্পাসে গায়েবানা জানাজার অনুমতিও পায়নি তারা। কলেজ গেটে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। কলেজের গেটে কোনো শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীদেরকে ঢুকতে দিচ্ছে না। পরে পুলিশ পাহারায় দাফন হয় শিক্ষক আবুল কালামের। শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন স্থানীয়রা। মুক্তিযোদ্ধাদের টিনে গড়া কলেজ, মুক্তিযোদ্ধাদের অবদান এই কলেজে এরকম রক্ত ঝরবে এটা আমরা কেউ মুক্তিযোদ্ধার আশা করি না। এদিকে ঘটনা তদন্তে 2টি আলাদা তদন্ত কমিটি করেছে পুলিশ ও জেলা প্রশাসন। পরিস্থিতি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে এবং স্বাভাবিকও বটে। পাশাপাশি উপজেলা প্রশাসন 144 ধারা জারি করেছে। আর গতকালের বিষয়ের উপর ঘটনার উপর 2টি তদন্ত কমিটি গঠিত হয়েছে, একটি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আর একটি জেলা প্রশাসনের পক্ষ থেকে। ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের তালিকা থেকে বাদ পড়ার ঘটনায় আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় রোববার। এতে নিহত হন শিক্ষক সহ 2 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সুষ্ঠু পানি ব্যবস্থাপনায় বিশ্ব নেতাদের সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে শুরু হওয়া 4 দিনের পানি সম্মেলনে 7 দফা প্রস্তাব তুলে ধরেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, পানি নিরাপত্তা নিশ্চিত এখনই উদ্যোগ নিতে হবে। সংকটের মূল কারণ হিসেবে অভিন্ন নদীর পানির সমান বন্টন না হওয়াকে দায়ী করেন তিনি। এজন্য একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীর পানি বন্টনের সঠিক নীতিমালা প্রণয়নের উপর গুরুত্ব আরোপ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এক্ষেত্রে বাংলাদেশ তার ভূমিকা যথাযথভাবে পালনে প্রতিশ্রুতিবদ্ধ। হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রীর উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির কারণ খুঁজতে 3টি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী রাশেদ খান মেনন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য বিশেষ বিমান কেনার সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রোববার হাঙ্গেরি যাওয়ার পথে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের বোয়িং 777। আশখাবাদে 4 ঘন্টা যাত্রা বিরতি করে মেরামত শেষে সেই উড়োজাহাজেই বুদাপেস্ট পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। একটি ইঞ্জিনে জ্বালানির চাপ কমে যাওয়ায় উড়োজাহাজটি জরুরি অবতরণ করে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী। এর পেছনে কারো গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সেটা কেন, সেটা তো যারা তদন্ত করে বের করবে, এই তদন্ত কমিটি বিমান থেকেও করা হয়েছে, মন্ত্রণালয় থেকেও কমিটি করা হয়েছে এই অ্যাডিশনাল সেক্রেটারির নেতৃত্বে। প্রধানমন্ত্রীর ফ্লাইটে যদি এই অবস্থা সৃষ্টি হয় তাহলে তো এটা খুবই খারাপ কথা। ঘটনা তদন্তে সিভিল এভিয়েশন, বিমান ও মন্ত্রণালয় থেকে আলাদা 3টি কমিটি গঠন করা হয়েছে। চিফ টেকনিক্যাল অফিসারকে হেড করে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং সহ যারা ভিভিআইপি ফ্লাইট করে এইসব জায়গা থেকে নিয়ে বিমানে 5 জনের একটা তদন্ত কমিটি করেছে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের তদন্ত কমিটি প্রতিবেদন দেবে 1 সপ্তাহের মধ্যে, আর বিমানের তদন্ত প্রতিবেদন দেয়া হবে বুধবারের মধ্যে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটা বিরতি নিচ্ছি। বক্তৃতায় বিশেষণ কমাতে দলের নেতাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মেয়র হানিফের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে একথা জানান ওবায়দুল কাদের। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের 2 সাধারণ সম্পাদকের উপর বিরক্তি প্রকাশ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, স্তুতির বক্তৃতা বন্ধ করে নেতাদের দল ও দেশের উন্নয়নে কাজ করা উচিত। অনুষ্ঠান চলার সময় নেতাকর্মীদের বিনা কারণে স্লোগান দেওয়ার অভ্যাসও সমালোচনা করেন তিনি। কিছু মানুষের অপকর্মের কারণে প্রধানমন্ত্রীর বিশাল অর্জন ম্লান হতে দেয়া যাবে না বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। যারাই খারাপ কাজ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সভায় দাঁড়িয়ে
ওই যে জনসভার বক্তৃতা করার দরকার নেই। কর্মী সভায় দাঁড়িয়ে ওই স্মরণ সভার বক্তৃতা করার প্রয়োজন নেই। যেখানে যেটা যেই গান যেখানে শুনবে সেই গানই সেখানে গাইতে হবে, ঠিক আছে? ওরিয়েন্টেশন কোর্স, আমি সিটির 2 নেতা আছেন, আমি অনুরোধ করব ওরিয়েন্টেশন কোর্সের ব্যবস্থা করি, কারণ বক্তৃতাও একটা আর্ট। এদিকে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের যৌথ সভায় নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন দলের কো চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। এরশাদের উপর থেকে মামলা তুলে নিতে সরকারের উপর চাপ দেওয়ার দাবি তোলেন তারা। পরে রওশনের আশ্বাসে শান্ত হয় পরিস্থিতি। পহেলা জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ করছে জাতীয় পার্টি। এর প্রস্তুতি নিয়ে যৌথ সভায় এসে নেতাকর্মীদের তোপের মুখে পড়েন দলের কো চেয়ারম্যান বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। ওঠে জাপা চেয়ারম্যান এরশাদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহারের দাবি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও বক্তব্য শুরু করেন রওশন এরশাদ। দেন মামলা প্রত্যাহারে সরকারের উপর চাপ প্রয়োগের প্রতিশ্রুতি। এমন শক্তি সঞ্চয় করতে হবে যাতে তারা নিজেরা আমাদেরকে দেখে কথা বলে। নিজের বক্তব্য রাখেন জাপা চেয়ারম্যান এরশাদ। হাঙ্গেরির পথে প্রধানমন্ত্রীর উড়োজাহাজের জরুরি অবতরণের বিষয়ে দুর্নীতি ও প্রশাসনিক অদক্ষতাকে দায়ী করেন তিনি। আপনার বিমান খারাপ হতে পারে না, আমাদের জাতির জন্য কলঙ্ক, আমার জাতীয় পতাকার জন্য কলঙ্ক। আপনি আমাদের প্রতীক, স্বাধীনতার প্রতীক, বঙ্গবন্ধুর কন্যা, আপনি মারা গেলে আমরা যাবো কোথায়? এই বক্তব্যে আবারও গুঞ্জন নেতাকর্মীদের মধ্যে। এবার নিজের অবস্থান পরিষ্কার করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত। নির্বাচন করে ক্ষমতা দিতে চাই, মানুষের ভালোবাসা দিয়ে ক্ষমতা দিতে চাই, তোমাদের ভালোবাসা দিয়ে ক্ষমতা দিতে চাই। পাশাপাশি মিয়ানমারের সহিংসতার শিকার রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় ও মানবিক সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো কিছু খবর আছে মুহাম্মদ, তার আগে খেলাধুলার কি আছে রোবায়ের একটু জাহিদ? এই মাত্র বিপিএল এর একটা ম্যাচ হচ্ছিল। এবারে বিপিএলটা আসলে ঢাকায় যতগুলো ম্যাচ হয়েছে মোমো এবং জাহিদ আপনারা খেয়াল করছেন লো স্কোরিং ম্যাচ হয়েছে। আজকেও একটা লো স্কোরিং ম্যাচ ছিল। 128 টার্গেটে রংপুর মাত্র 79 রানেই গুটিয়ে গেছে। তো সেই খবরগুলো জানাবো, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি, আর যখন ফিরবো আরো যা থাকছে। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে নারী দল, থাইল্যান্ডকে হারিয়েছে 35 রানে। নতুন ফুটবলার তৈরির দায়িত্ব নিজ কাঁধে নিলেন সালাউদ্দিন, উন্নয়নের জন্য চাইলেন সময়। নটা 32 মিনিটে ফিরে এলাম খেলাধুলার সবশেষ কিছু খবর নিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে দিনের একমাত্র ম্যাচে রংপুর রাইডার্সকে 49 রানে হারিয়েছে রাজশাহী কিংস। 129 রানের টার্গেটে 79 রানে অল আউট হয়ে যায় রংপুর। ছোট টার্গেটে মেহেদি মিরাজ ও নাজমুল ইসলামের স্পিন সামলাতে পারেনি রংপুর রাইডার্স। সৌম্য, আফ্রিদি, ডসনরা হতাশ করেছে। কিছুক্ষণ টিকেছিলেন মোহাম্মদ মিথুন, আউট হন 20 রান করে। 3টি করে উইকেট নেন নাজমুল ও আবুল হাসান। এর আগে মিরপুরে টস জিতে ব্যাট করতে নামা রাজশাহীর প্রথম 7 ব্যাটসম্যানের কেউই বড় স্কোর করতে পারেনি। আরাফাত সানি, শহীদ আফ্রিদির স্পিনের সামনে ব্যর্থ হয়েছেন সবাই। সাব্বির রহমান আউট হন 16 রান করে। শেষ দিকে ফরাদ রেজা ও মেহেদি মিরাজের ব্যাটে লড়াইয়ের পুঁজি পায় রাজশাহী। ফরাদ 44 আর মিরাজ অপরাজিত থাকেন 41 রানে। আরাফাত সানি 3টি এবং আফ্রিদি নেন 2 উইকেট। Again, over the man. Oh, what a catch! What a catch! বিপিএল টুর্নামেন্টে নতুনদের পারফরম্যান্সের দিকে নজর রাখছে বিসিবি। জনপ্রিয় এই ক্রিকেট আসর বাংলাদেশ ক্রিকেট নতুন প্রতিভার পাইপলাইন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। সিনিয়রদের কাছ থেকেও বরাবরের মতো ধারাবাহিকতা আশা করছেন তিনি। এবারের আসরে কারা নজর কাড়ল সাবেক অধিনায়কের? এর উত্তর সরাসরি না দিলেও কড়া নজর যে রাখছেন তরুণ তুর্কিদের ওপর, সেটা স্বীকার করে নিলেন হাবিবুল বাশার। গেল আসরের চমক আবু হায়দার রনের মতো কাউকে খুঁজে বেড়াচ্ছে তার অভিজ্ঞ দৃষ্টি। নামগুলো আসলে বলতে চাচ্ছি না, সেজন্য আসলে আমরা বিপিএলটা পুরোটা দেখতে চাই। কারণ আসলে শুরুতেই পারফরমেন্স দিয়ে কারণ নামটা বলা আসলে আমি ব্যক্তিগত সমুচিত মনে করি না। আমি মনে করি পুরো টুর্নামেন্টটা শেষ করলে আমরা ইভ্যালুয়েট করতে পারবো যে এই বিপিএল থেকে আমরা কাকে পেলাম, কাকে ভবিষ্যতের জন্য ভাবতে পারি।
ঘরোয়া ক্রিকেটের অন্যান্য আসরের চেয়ে বিপিএল এ নতুনদের নজরে আসার সুযোগটা বেশি, তাই পুরো থিঙ্ক ট্যাঙ্ক 1 মাস নজর রাখে নতুন তারকার খোঁজে। টাইগার ক্রিকেটের জন্য আদর্শ পাইপলাইন এই ইনস্ট্যান্ট ক্রিকেটের জনপ্রিয় আসর। বিপিএল মধ্যে টুর্নামেন্ট আসলে আমি ব্যক্তিগতভাবে আমি বেশি তাকিয়ে থাকি নতুন কোন খেলোয়াড় উঠে আসেন, কারণ প্রতি বিপিএলই আমাদের কোনো না কোনো খেলোয়াড়ের উপহার দেয়, আমাদেরকে পাইপলাইনে কিছু প্লেয়ার যোগান দেয়। নতুনদের পাশাপাশি সাকিব, তামিম, মুশফিকদের কাছ থেকে বরাবরের মতো যে প্রত্যাশা সেটা আবারও জানালেন বাশার। পরীক্ষিতদের কেন্দ্র করেই সবসময় গড়া হয় দল। আর ন্যাশনাল টিম প্লেয়ার কিন্তু খারাপ করছে না, সবাই কম বেশি ভালো করছেন, যারা আমাদের মেইন প্লেয়ার তারা সবাই ভালো করছেন। সাথে কিছু নতুন খেলোয়াড় আছেন যাদের আমরা ভবিষ্যতে চিন্তা করি, তারাও ভালো করছেন। বিপিএল এর সবচেয়ে ভালো দিকটা এই দিকটার দিকে আমরা আসলে তাকিয়ে থাকি সবসময়। নতুন তারকাদের মধ্যে বিপিএল 4 এ সবচেয়ে জোরে সোরে শোনা যাচ্ছে মেহেদী মারুফ ও নাজমুল হোসেন শান্তর নাম। টাইগার ক্রিকেটে তাদের ভাগ্য খুলবে কিনা সেটা দেখার অপেক্ষা এখন। তৌফিক ইমদাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এসিসি এশিয়া কাপ টি20তে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ নারী দল। ভারতের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডকে 35 রানে হারায় বাংলাদেশের মেয়েরা। টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। 2 রান করে ফেরেন নিগার সুলতানা। সানজিদা ইসলাম ও শায়লা শারমিন খেলতে থাকেন ধীর গতিতে। 4 ওভার শেষে স্কোরবোর্ডে যোগ হয় মাত্র 8 রান। 0 রানে ফেরেন শায়লা শারমিন। সানজিদার 38 এবং শেষ দিকে সালমা খাতুনের 10 ও জাহানারার 9 রানে স্কোরবোর্ডে 88 রান তোলে বাংলাদেশ। টার্গেটে ব্যাট করতে নেমে পান্না ঘোষ ও রুমানা আহমেদের দারুণ বোলিংয়ে 53 রানে অল আউট হয়ে যায় থাইল্যান্ড। পান্না 4 ও রুমানা নেন 3 উইকেট। ফুটবলের উন্নয়নে ফেডারেশনের কাজকে দুভাগে ভাগ করা হয়েছে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। খেলোয়াড় তৈরিতে ক্লাবের কাজগুলো ফুটবল ফেডারেশন করবে বলে জানান তিনি। তবে উন্নতির জন্য আরও কিছুদিন সময় চেয়ে নিয়েছেন বাফুফে কর্ণধার। 10 ডিসেম্বর পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রকাশ করতে যাচ্ছেন তিনি। জাতীয় দলের সাম্প্রতিক ব্যর্থতা এবং র্যাঙ্কিংয়ের অবনতির জন্য কমবেশি সবাই দোষারোপ করছেন ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনকে। তবে এই ব্যর্থতার দায় নিতে রাজি নন বাফুফে বস। ফুটবলার তৈরির কাজ ক্লাবের বলে জানালেন তিনি। আমার কাজ হলো এজ এ ফুটবল ফেডারেশন টু অর্গানাইজ দ্য টুর্নামেন্ট, কিপ দ্য ডিসিপ্লিন, রেফারিং, হ্যাঁ, আর ন্যাশনাল টিমকে কোচ এনে ন্যাশনাল টিমকে সাপোর্ট দেওয়া। তবে ক্লাবগুলো সেই দায়িত্ব এখন নিয়েছে ফেডারেশন। এজন্য 2 ভাগে ভাগ করা হয়েছে বাফুফের কাজ। আমি আমার ফেডারেশনকে এই বছর 2টো ভাগ করেছি। একটা হলো ফুটবল ফেডারেশন, যেটা গোটা পৃথিবী যা করে তাই করবে। আরেকটা হলো আরেক পোর্শন নিয়ে আসছি, ক্লাবরা যা করে, প্রফেশনাল ক্লাবরা, সেটা আমরা করব। ডিসে পৃথিবীতে হয় কি 5000 ছেলে ডেভেলপমেন্টে থাকে, বিকজ 50টা ক্লাব ডেভেলপ করে। দেশে নিয়মিত ফুটবল লিগ চালু করার পাশাপাশি আর্থিক নিশ্চয়তাও তৈরি হয়েছে বলে দাবি সালাউদ্দিনের। ফুটবল প্লেয়ার হয়ে কি করব, খেলবো কোথায়, পয়সা কই? আজকে জানে ফুটবল প্লেয়ার হলে 50-60 লক্ষ টাকা পাবে। আজকে ওদেরকে কনভিন্স করতে আমার সোজা হচ্ছে। জাতীয় ফুটবল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস কাজী সালাউদ্দিনের। তবে তার জন্য কিছুদিন সময় চেয়ে নিলেন তিনি। আপনারা একটু ধৈর্য ধরেন, 4 বছর। আই থিংক আই উইল গিভ ইউ এ কমপ্লিট সেটআপ। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিপিএল ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে গেল ঢাকা আবাহনী। 17 নম্বর রাউন্ডে আরামবাগ ক্রীড়া সংঘকে 2-0 গোলে হারিয়েছে আকাশী নীলরা। শিরোপা জয়ের মিশনে ঢাকা আবাহনীর সবচেয়ে বড় তারকা সানডে চিজোবা এম এ আজি স্টেডিয়ামে আরামবাগের বিপক্ষে উজ্জ্বল ছিলেন সানডে। ম্যাচে 19 মিনিটে দলকে এগিয়ে নেন এই নাইজেরিয়ান রিক্রুট। বিরতির পর আরো এক গোল করেন সানডে। 70 মিনিটে তার গোলেই জয় নিশ্চিত করে জর্জ কোটানের দল। আসরের সর্বোচ্চ 18টি গোল সানডে চিজোবা। 17 ম্যাচে ঢাকা আবাহনীর পয়েন্ট সংগ্রহ 39। 2 নম্বরে থাকা চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ব্যবধান 5 পয়েন্ট। এবং গোল অ্যাকশন রিপ্লেতে আমরা দেখতে পেলাম একেবারে ফাঁকাই ছিলেন সানডে। চমৎকার ভাবে বলের দখল নিলেন, রক্ষণ ভাগকে ফাঁকি দিয়ে ডান পায়ের দুর্দান্ত শটে গোলকিপারকে পরাজিত করলেন। এই ছিল আমার কাছে খেলাধুলার সবশেষ আপডেট। অন্যান্য কিছু খবর জানাচ্ছেন মুহা এবং জাহিদ। ধন্যবাদ রুবায়েদ। আমাদের কাছে আরো কিছু খবর আছে, চলে যাবো সেগুলো। সিলেটে ছাত্রলীগ নেতার হামলায় আহত কলেজ ছাত্রী খাদিজাকে স্কয়ার হাসপাতাল থেকে সাভারের সিআরপিতে নেওয়া হয়েছে। সেখানে প্রায় 2 সপ্তাহ তাকে চিকিৎসা দেওয়া হবে। স্কয়ার থেকে বেলা 11:30টার দিকে সিআরপিতে পৌঁছান খাদিজা। বাবা মাসুক মিয়া জানান তার বা হাত ও বা পা এখনো ঠিক মতো কাজ করছে না। সিআরপিতে নেওয়া হচ্ছে এই বিষয়ে। সেখানে তাকে ফিজিও এবং অকুপেশনাল থেরাপি দেওয়া হবে। 3রা অক্টোবর
খাদিজাকে কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। এই ঘটনায় গ্রেপ্তার রয়েছেন তিনি। রাত ৯টায় বাংলাদেশে নিচ্ছে একটা বিরতির পর জানিয়ে ফিরছি। অভিন্ন প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা 2019 সালে শিক্ষার মান বাড়াতে বিশেষজ্ঞদের 15 দফা সুপারিশ। নয়টা 47-এ ফিরে এলাম রাত ৯টায় বাংলাদেশে। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান বাড়াতে বেশ কিছু বিষয় বাদ দেয়া, অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়া সহ 15 দফার সুপারিশ করেছেন শিক্ষাবিদেরা। এর জবাবে 2019 সাল থেকে সব শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সচিবালয়ে দুপুরে আয়োজিত অনুষ্ঠানে একথা জানিয়েছেন তিনি। দেশে শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা সমালোচনা দীর্ঘদিনের। প্রতি বছরই বাড়ছে পাশের হার ও জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা, কিন্তু বাড়ছে না শিক্ষার মান। এ অবস্থায় মাধ্যমিক পর্যায়ে বেশ কিছু সংস্কার প্রস্তাব দিলেন দেশের শিক্ষাবিদরা। পরীক্ষার সময় ও শিক্ষার্থীদের চাপ কমাতে এসএসসি পর্যায় থেকে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা, চারু ও কারুকলা এবং ক্যারিয়ার শিক্ষাকে বাদ দেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। কয়েকজন বিশেষজ্ঞ মিলে বইটা লেখেন, তাতে হয়তো তথ্যগুলো ঠিক থাকে, কিন্তু খালি তথ্যগুলো ঠিক থাকলেই তো হবে না। এটা ছাত্রছাত্রীরা যাতে তাদের মনের মধ্যে সহজে চলে যেতে পারে। পাশাপাশি আসে সব শিক্ষা বোর্ডের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়ার কথাও। আসে উত্তরপত্র মূল্যায়ন ও পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের। যন্ত্রণা থেকে আমরা আসলে উত্তর পেয়ে যাব যদি আমরা এই স্ট্যান্ডার্ডাইজ ফর্মটা ব্যবহার করি। একই সঙ্গে আমরা ছেলে মেয়েদের প্রতি ফেয়ার হতে পারবো এবং একই সঙ্গে আন্তর্জাতিক যে শিক্ষা ব্যবস্থা আছে তার সঙ্গে আমরা অ্যাড পার যেতে পারবো। পরে তাদের দেয়া 15টি সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। 2019 সালে সকল বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করা যেতে পারে, আরো সবাইকে সম্পৃক্ত করে আমরা সেগুলো পরিপূর্ণ করে আমরা এই বাস্তবায়নের আগাবো। পরীক্ষার এমসিকিউ ও সৃজনশীল প্রশ্ন তৈরির জন্য আইটেম ব্যাংক তৈরি, বই পড়া দিবস পালন, যথাসময়ে শিক্ষকদের কাছে টিচার্স গাইড সরবরাহের কথা বলেন শিক্ষাবিদরা। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অভিন্ন প্রশ্নপত্রে এসএসসি এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। রিমন বলেছেন ভালো সিদ্ধান্ত, কিন্তু প্রশ্নপত্র যেন ফাঁস না হয় সেই ব্যবস্থা করতে হবে। মোর্শেদ বলছেন যতই বলুক প্রশ্ন ফাঁস হয়নি, কিন্তু দেশের ইতিহাসে বর্তমান সরকারের আমলে সবচেয়ে বেশি প্রশ্ন ফাঁস হয়েছে। নীরব বলছেন সৃজনশীল প্রশ্ন কমানো হোক, কেননা 7টি সৃজনশীল দিতে গিয়ে লেখার মান খারাপ হচ্ছে। আর মোর্শেদ বলছেন এই নিয়মের ফলে পাশের হারে পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসও বেড়ে যাবে। ফাঁসটা নিয়েই সবচেয়ে বেশি উদ্বেগ মনে হচ্ছে। সোহেল রানা বলছে এটা কার্যকর হলে বিভিন্ন বোর্ড শিক্ষার্থীর মধ্যে বৈষম্য কমবে এবং একই মানদণ্ডে মেধা যাচাই সম্ভব হবে। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ অবজারভেশন, এইটাই হয়তো লক্ষ্য। কাউসার বলছেন সৃজনশীল প্রশ্ন কমানো হোক এবং পিসি জেএসসি বন্ধ করা হোক, তবেই শিক্ষার্থীর ওপর চাপ কমবে। আব্দুল বলছেন সব পরীক্ষা একই সিলেবাস আর প্রশ্নে হওয়া উচিত। আফসানা বলছেন অভিন্ন প্রশ্নপত্র হলে দেশের সব শিক্ষার্থীর মেধা এক প্রশ্নে যাচাই হবে। মিমি বলছেন জিপিএ 5 এর সংখ্যা আরো বাড়ানোর জন্য কি সিদ্ধান্ত। রহমান বলছেন প্রশ্নপত্র ফাঁসের প্রবণতা না থাকলে অভিনব প্রশ্ন পদ্ধতি একটি ভালো উদ্যোগ। আসলে আমরা যদি নেতিবাচক মন্তব্যগুলো সরিয়ে রাখতে চাই, প্রশ্ন ফাঁস এবং সৃজনশীল পরীক্ষার চাপ বিভিন্ন, তো বিশ্বব্যাপী কিন্তু মহুয়া জাহিদ যেটা স্ট্যান্ডার্ড পরীক্ষা হয় সেটা কিন্তু একটা মানদণ্ডই থাকে। বড় পরীক্ষা যেগুলো আমরা যত ধরনের পরীক্ষা দেখেছি ওয়ার্ল্ড ওয়াইড সবগুলো কিন্তু ব্রিটিশ এডুকেশন সিস্টেম বলেন, আমেরিকান এডুকেশন সিস্টেম। তো মোহাম্মদ জাফর ইকবাল স্যার যে কথাটা বলছিলেন যে আসলে তাহলে জাহিদ এবং মহুয়া আমাদের শিক্ষাটা হয়তো একটা আন্তর্জাতিক মানে পৌঁছাতে আমরা পারবো। অনেকদিন ধরেই কিন্তু বলছে শিক্ষাবিদেরা যে ধরনের একটা কিছু হওয়া উচিত। এটা আরো অনেক বিষয়েই নিশ্চয়ই যে হ্যারাসমেন্টটা হয় সেটা কমবে। 15টা বিষয় আছে, তো সবগুলি ধীরে ধীরে বাস্তবায়ন হলে হয়তো শিক্ষার মান আরো বাড়বে, সেটাই আলটিমেট উদ্দেশ্য আর কি। অন্য খবরে চলে যাবে। কিংবদন্তি বিপ্লবী নেতা ফিদেল কাস্ট্রোর শেষ কৃত্যের প্রস্তুতি শুরু করেছে কিউবা।
কাস্ত্রের শেষবারের মতো শ্রদ্ধা নিবেদনে রাজধানী হাভানার রেভলিউশন স্কোয়ারে বিশাল মঞ্চ তৈরি করা হচ্ছে। 4 ডিসেম্বর শেষকৃত্য বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের যোগ দেওয়ার কথা রয়েছে। প্রায় অর্ধ শতাব্দী কিউবার শাসন ক্ষমতায় ছিলেন ফিদেল কাস্ত্রো। এ সময়ে যুক্তরাষ্ট্রে বদল হয়েছে 10 জন প্রেসিডেন্ট। 2008 সালের পর আনুষ্ঠানিক ক্ষমতা ছাড়লেও মাথার ওপর ছায়া হয়েছিলেন কাস্ত্রো। গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে নিয়মিতই লিখতেন কলাম। তার মৃত্যুতে তাই বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে ক্ষুদ্র এ দ্বীপরাষ্ট্রে। কিউবায় চলছে 9 দিনের রাষ্ট্রীয় শোক। অর্ধনমিত আছে জাতীয় পতাকা। টেলিভিশনে প্রচার করা হচ্ছে বিশেষ অনুষ্ঠান। বন্ধ রাখা হয়েছে অ্যালকোহল বিক্রি। এমনকি বেসবল লিগও বন্ধ। গির্জাগুলোতে কাস্ত্রোর আত্মার শান্তি কামনায় চলছে বিশেষ প্রার্থনা। ফিদেল কাস্ট্রোর বিদেহী আত্মার জন্য প্রার্থনা করতে চার্চে এসেছি। আমরা যা কিছু জানি তার সবই তিনি শিখিয়েছেন। তিনি আমাদের শিক্ষিত করে তুলেছেন। বিপ্লবের পর যে জায়গায় দাঁড়িয়ে অসংখ্য ভাষণ দিয়েছেন ফিদেল কাস্ত্রো, সেই রেভলিউশন চত্বরেই আয়োজিত হচ্ছে তার শেষকৃত্য। বানানো হচ্ছে বিশাল মঞ্চ। এখানেই শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে তার দেহভাষ্য। বিশ্ব নেতাদের আমন্ত্রণ জানানোর প্রক্রিয়াও চলছে। এখানে একটা বিশাল স্ক্রিন বসাচ্ছি আমরা, টেলিভিশনগুলো যাতে বিশ্বজুড়ে এই অনুষ্ঠান সম্প্রচার করতে পারে সে ব্যবস্থাও করা হচ্ছে। যারা শ্রদ্ধা জানাতে আসছেন তাদের জন্য কোনো অসুবিধা না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। মৃত্যুর পর কাস্ত্রোর ইচ্ছা অনুযায়ী শনিবারই তার দেহ ভস্মীভূত করা হয়। 4 ডিসেম্বর শেষকৃত্যের আগে শ্রদ্ধা নিবেদনের জন্য ভস্মাধারটি নেওয়া হবে দেশের বিভিন্ন অঞ্চলে। তৌহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলাদেশে।